दुनिया मांगे अपनी मुरादे मैं तो मांगू साजन हो 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 हो। दुनिया मांगे अपनी मुरादे मैं तो मांगू साजन, रहे सलामत मेरा सजना और सजने का आंगन। इसके सिवा दिल कुछ भी रब से चाहे ना, ये पगला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওল্ড ইজ গোল্ড কথায় আছে, ওল্ড ইজ গোল্ড। তো পুরনো কোনো কিছুকেই আমাদের ভুলে গেলে চলবে না। তো মিনা আর বেচু সাথে বৌদি এরা কিন্তু বেশ কটা দিন হলো চাপা পড়ে গেছে, ঠিক আছে? তো এদেরকে কবর থেকে খোদাই করে তুলে ধরার দায়িত্ব আমাদের মতন কিছু ক্রিয়েটারদেরই। দেখলাম আজকে কিমা দিদি মিনার নাম নিয়ে, মানে মিনার নাম নিয়ে অর্থাৎ মিনাকে যে নামে ডাকে সেটা দিয়ে একটা ভিডিও করেছে। ভেতরে গিয়ে দেখলাম আলাদাই গল্প। না, মিনা আছে বাট তার সাথে আবার আলাদা গল্পও আছে। তো যাই হোক, যে কে কিভাবে ভিডিও করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো মিনাকে নিয়ে কিছু বলেছে, তাই আমি একটুখানি শুনতে গেছিলাম, এছাড়া অন্য কিছু না। তো গিয়ে দেখলাম একটুখানি ভক্কি খেলাম, একটু কিমা দিদি আমাদেরকে ভক্কি দিয়েছে, ঠিক আছে? তো চলো, আমি মিনাকে নিয়ে যখন বলছি অবশ্যই মিনাকে নিয়েই কথা বলবো। আর আজকের যে এই যে গানটা করলাম সেটাও কিন্তু একটুখানি জড়িত আছে বলতে পারো। আমরা কি বলি, আমরা যখন এই যে আমরা দেখি না অনেক মিউচুয়াল ডিভোর্স হয়। আমি একটা উদাহরণ দিই তোমাদের, ঋত্বিক রোশন আর সুজান খান, ঠিক আছে? তো এদের দুজনের কিন্তু মিউচুয়াল ডিভোর্স হয়েছিল। বর্তমানে এরা এতটাই ফ্রেন্ডলি যে উভয়ের পার্টনারকে নিয়ে একসাথে 4 জন মিলে ঘুরতে যায়, অর্থাৎ ঋত্বিক রোশন আর সাবা, আর ওদিকে সুজান খান আর তার পার্টনার, তার বয়ফ্রেন্ডের নাম আমার জানা নেই। তো এরা 4 জন একসঙ্গে ঘুরতে যায়। ভাবো কতটা আপডেটেড। আমরা কি এরকম করতে পারবো? ভাবা যায়? আমরা একে অপরকে দেখলে বলবো, শোন তুই আমার চোখের সামনে পড়ছিস, আজকে তোরে শেষ, এরকম করে বলবো, তাই না? এই যে যেমন বেচু বলে ফেলা থুতু আঠু চাটবই না, তাই না? এরকম আমাদের মধ্যে ঠিক এরকম, এই তুই আমার সামনে আসবি না। মিউচুয়াল কথাটা আমরা মাথাতে আনতেই পারি না। তো এই যে মিউচুয়াল ডিভোর্স, অনেকে কিন্তু অ্যালিমনি দাবি করে, ম্যাক্সিমাম মানুষ অ্যালিমনি দাবি করে, ম্যাক্সিমাম মহিলারা। আবার অনেক মহিলারা আছে তারা এতটাই মানে বলে না, নিজেদের এতটাই আত্মসম্মান, তারা কোনো কিছু দাবি করে না। আমি বলবো না যে কোনো কিছু দাবি না করাটা খুব বুদ্ধিমানের কাজ, দাবি তো অবশ্যই করতেই পারে, কিন্তু সেইখানটাই সে দাবি করতে পারে যখন দেখা যায় যে সত্যি সত্যি ডিভোর্সের একটা কারণ আছে এবং সে কোনো ব্যবসা করছে না। কারণ কি বলতো, এখনকার দিনে মেয়েদের বিয়ে করা প্লাস ডিভোর্স নিয়ে একটা মোটা অ্যালিমনি নেওয়া, এটা একটা বিজনেসে পরিণত হয়েছে। সত্যি বলছি, একটা মেয়ে হয়ে এই বাস্তব সত্যি কথাটা আমি বলছি। কারণ আগেকার দিনে ডিভোর্স সত্যি একটা বড় কলঙ্ক, এর থেকে মনে হয় মরে যাওয়া ভালো, এরকম একটা বিষয় ছিল আমাদের সমাজে। এখনকার দিনের ডিভোর্স ভেরি নর্মাল, ভেরি ন্যাচারাল ডিভোর্স, ঠিক আছে? তো এটা ন্যাচারাল হয়েছে কিসের জন্য? কারণ আমরা বুঝতে শিখেছি যে হ্যাঁ, মানামান্তি না হলে পরে ওইভাবে আটকে থেকে নিজের জীবনকে তিলে তিলে মারা প্লাস অন্যকেও অখুশি রাখার থেকে ভাই সরে পড়া ভালো। এই কারণে আমরা ন্যাচারাল বলে মনে করতে শিখেছি। কিন্তু এই যে ন্যাচারাল, এই জিনিসটারই কিন্তু ফায়দা নিয়ে অনেকেই কিন্তু বিষয়টাকে বিজনেসে পরিণত করেছে, ঠিক আছে? যেমন কিনা আমরা বহু অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখি, আমি কোনো নাম নিচ্ছি না এখানে, তারা শুধুমাত্র স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার আছে বলে 3টে-4টে বিয়ে করছে। একজনের সঙ্গে পোষালো না বা একজনের সঙ্গে মতের মিল হলো, অমিল হলো, মানা যায়, একজন অত্যাচারী মানা যায়, কিন্তু পরপর 3-4টে বিয়ে করছে। এটা হ্যাবিচুয়াল, ঠিক আছে? এটা হ্যাবিটে পরিণত হয়েছে। ও এক হ্যাবিট হ্যাঁ, হ্যাবিট বানানা পড়তা হয়। তো এই যে হ্যাবিট, এটা আসলে হ্যাবিট প্লাস বিজনেস। এটা কিন্তু একটা মোটা মানে ভালো রকমের প্রফিটেবল বিজনেস মেয়েদের কাছে, অবশ্যই মহিলাদের কাছে কিন্তু এটা বিজনেস। তো এবার যেটা বলছিলাম যে অনেকেই আছে ত্যাগ করে দেয়, যে লাগবে না আমার কিছু, আমার শুধু মুক্তি চাই। এবার এই যে সম্পত্তির ভাগ, সেটা কি শুধুমাত্র
স্বামীর কাছ থেকেই আমাদের পাওনা, মানে ডিভোর্সের পর আফটার ডিভোর্স আমাদের কি স্বামীদের কাছ থেকেই শুধু পাওনা থাকে? না, আমাদের বাপের বাড়িতেও কিন্তু এখন সমান ভাগ আমাদের অধিকারের মধ্যে থাকে, যেটা কিনা ল হয়ে গেছে, আইন হয়ে গেছে, যে ছেলে বলো মেয়ে বলো উভয়ের সমান ভাগ, পৈতৃক সম্পত্তিতে উভয়ের সমান অধিকার আছে। এবার এই বিষয়টার উপরেও কয়জন হস্তক্ষেপ করে নিজেরটা আদায় করে নিতে পারে? কয়জন পারে? আইন হয়ে গেলেও সব কিছু এত সহজ নয়। অনেক সংসারে দেখা যায় পৈতৃক সম্পত্তিতে যখন বোনেরা বা দিদিরা ভাগ চাইতে আসে তখন তুমুল অশান্তি বাধে। এবার কিছু কিছু দিদিরা বা বোনেরা আছে সেই অশান্তিকে মানে কি বলবো, উপেক্ষা করেও নিজের ভাগটা নেয়। তারপরে আবার অনেক বোনকে দেখেছি বা অনেক মহিলাদেরকে দেখেছি যারা কিনা অশান্তির ভয়ে বা সম্পর্ক পরবর্তীতে থাকবে না, ভাইয়ের সঙ্গে বা দাদার সঙ্গে সম্পর্ক থাকবে না, এই একটা জায়গা থেকেও কিন্তু নিজেদেরকে সংকুচিত করে ফেলে। যে না থাক বাবা, আমার সম্পর্কটাই আসল, ভগবান তো আমাকে অনেক দিয়েছে, আমার দরকার নেই। আবার অনেকে আছে কি বলতো, আমার যতই থাকুক না কেন, আমার শ্বশুর বাড়িতে যতই হক থাকুক না কেন, বাপের বাড়িতে আমার যতটুকু প্রাপ্য আমি ততটুকু নিয়ে ছাড়বো, ঠিক আছে? আর যদি আমরা দেখতে পাই যে আমরা যার কাছ থেকে নিচ্ছি, মানে আমাদের ভাই বলো দাদা বলো যে থাকবে, বা বোনই বলো, ভাই দাদারকেই মিন করতে হবে এরকমটা কিন্তু না। ধরো এই যে আমার কথা বলছি, আমরা 3 বোন, ঠিক আছে? এবার 3 বোনের মধ্যে আমার যেখানে বিয়ে হয়েছে, আমি যেখানে বর্তমানে আছি, আমাদের কোনো জমি জায়গা নেই, মানে আমার শ্বশুরমশাইয়ের কোনো জমি জায়গা নেই, এই যে ভিটে মাটিটুকুই আমাদের সম্বল, ঠিক আছে? এইবার আমার মেজো বোনের কথা বলি, আমার মেজো বোনেরও কোনো শ্বশুরমশাই কোনো জমি জায়গা ছিল না, মেজো বোনের শ্বশুরমশাইয়ের কথা বলছি, কোনো জমি জায়গা ছিল না, ভিটে মাটিটুকুই সম্বল, ঠিক আছে? এবার ছোটো বোনের এখনও একটা হিল্লে হয়নি, ঠিক আছে? পরবর্তীতে আশা করছি ভগবানের দয়ায় আশীর্বাদে তারও একটা হিল্লে হবে এবং সেও সুখে শান্তিতে ঘর সংসার করবে। এবার আমার বাবা এখনও ভাগ পায়নি, যেটা তোমাদেরকে আগের দিন বলছিলাম। এবার যদি ভাগ পায়, কথার কথা, আমরা সবাই যদি সচ্ছল অবস্থাতে থাকি আফটার আমার বাবা মা, তারপরে সেটা কি করব, আমরা এক জায়গায় বসে মিউচুয়ালভাবে তারপরে ডিসিশন নেব। বিশ্বাস করো, আজকে এই জায়গায় বসে আমি কথা দিচ্ছি, আমার সব কিছু যদি ঠিক থাকে, ভগবান যদি আশীর্বাদের হাত আমার মাথার উপরে রাখে, আমি কখনো এই সম্পত্তি নিয়ে, আমার বাবা যতটুকুই পাবে, ধরো হাফ কাটা পেলো, 1 কাটা তার হাফ কাটা পেলো, আমরা সেইটুকু নিয়ে, আমি আমার তরফ থেকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, আমি মরবো, মাথা কুটবো না, আমি মাথা কুটবো না। যেটা করলে ভালো হবে, 3 বোন মিলে বসে তারপরে আমরা ডিসিশন নিয়ে সেই একটা সিদ্ধান্তে আসব, ঠিক আছে? 3 জনে মিলে আলাপ আলোচনা করে একটা ডিসিশনে আসব। কখনো আমার এটা চাই, আমাকে এটা দিতেই হবে, এই ধ্যান ধারণা আমার কোনোদিনও ছিল না, থাকবেও না। তোমরা বিশ্বাস করবে না, বিয়ের আগে সোনার কানের, ঠিক আছে, আমি আমার মেজো বোনকে পরতে দিয়েছি, কারণ আমার কানের পরে আমার শুতে খুব অসুবিধা হয়। এই যে কানের পরা দেখছি, আমি সারাদিন পরা থাকি, দুপুরবেলা শোয়ার সময় খুলে রাখি, রাত্রেবেলা শোয়ার সময় খুলে রাখি। আমার বিয়ের আগে আমার বর দেখেছে, আমি যখন বরের সাথে রেজিস্ট্রি করার পরে যখন প্রথম দেখা করতে আসি, আমার বর বলছে কি আরেকটা কানের কি খুলে পড়ে গেছে? আমি না হেসে দিয়েছি, বলছে কি ব্যাপার, কিছু হয়েছে? আমি বললাম না, আমি 1 কানে পড়ি। মানে বুঝতে পারছো, আমার কোনো কিছুর প্রতি ন্যাক ছিল না। আর 1 কানে, তাও আমি সোনার কানের পরতাম না, ওই যে এমজিশনের কানের ওপরেরটা খুলে ফেলে দিতাম, একটা ছোট্ট ওই যে নাকেরটা যে দেখছো এরকম একটা থাকতো, তার পেছনে গুজি পড়ে, 1 কানে পড়তাম আমি। মানে কোন টাইপের ছিলাম আমি, আমার এরকম যে আমার যা একটু নেশা, ড্রেসের প্রতি নেশা ছিল। তো আমার এইসবের প্রতি কোনো সময় কোনো নেশা নেই, ন্যাক নেই। মানুষের থাকে দেখবা সোনা গয়নার প্রতি, আমার দেখো এই যে 30 টাকার আংটি পরে রয়েছে, আমার কিন্তু 4-4টে আংটি, আমি একটাও পরি না, আমার এই 30 টাকার আংটি পরে রয়েছে। তো এটা যার যার মেন্টালিটি। আমার এগুলো ভালো লাগে না, সম্পত্তির জন্য মারকুট করা আমার এগুলো একদম পছন্দ না। এই যে এই কথাগুলো বললাম কেন বলো তো, চারিদিকে সম্পত্তি নিয়ে মারপিট হচ্ছে, চারিদিকে সম্পত্তি নিয়ে মুখ কালাকালি হচ্ছে, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যেটা কিনা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আশা করছি তোমরা আমার ভিউয়ার্স হিসেবে এতদিন ধরে যে আমাকে চেনো, তোমরা বুঝতে পারবে যে আমি ভিডিওটা কেন বানাবো। এই ভিডিওটা মিনাকে নিয়ে বানাচ্ছি। এই যে চারিদিকে তোমরা দেখছো সম্পত্তি নিয়ে মারামারি, আজকে মিনার মুখ থেকে কিন্তু একটা বারের জন্য মিনা বাপের বাড়িতে গিয়ে জাহির করতে পারেনি, ক্যামেরা অন করে কিন্তু জাহির করতে পারেনি তোমরা আমাকে 18 বছর বয়সে বিয়ে দিয়েছো, দেখাশোনা করে বিয়ে দিয়েছো, আজকে আমার ওখানে বনিবনা হচ্ছিল না, তোমরা সবটাই জানতে যে আমার সাথে কি ব্যবহার করতো,
তারপরেও কিন্তু তোমরা কোনোদিনও আমাকে বলোনি তুই ওখান থেকে চলে আয়, সহ্য যখন করতে পারছিস না চলে আয়। 18 বছর বয়সী একটা মেয়ে যখন যে কিনা এইভাবে বলতে পারে, 5 বছর সংসার করার পরে যখন ঘর থেকে বেরিয়ে আসবে, সবসময় তো মায়ের পেছন পেছন ঘুরিস, সে কতখানি কষ্টে কতখানি রাগে ক্ষোভে আউটবাস্ট করেছে, ওই কথাগুলো বলেছে। তাহলে এই কথাগুলো নিশ্চয়ই সে তার বাবা মাকেও জানিয়েছিল, কিন্তু তার বাবা মা তার সঙ্গ না দেওয়ার কারণে সে ওখান থেকে বেরিয়ে আসতে পারেনি। সবাই সমান হয় না, সবাই মুখ খুলতে পারে না, সবাই তার সম্পত্তির ন্যায্য যে পাওনা সেখানে ভাগ চাইতে পারে না। কিছু কিছু মানুষ এত বাজেভাবে সব কিছু থেকে বঞ্চিত হয়, সেটা আমরা আইডিয়াও করতে পারবো না, আমাকে আজকে একটা তোমরা উত্তর দিও তো, একটা বিষয় নিয়ে বলো তো। এখনকার আইনে বাবা চাইলেই সংসারের যে কর্তা, ধরো বাবাই কর্তা, সে চাইলেই কাউকে ত্যায্য কন্যা বা ত্যায্য পুত্র করতে পারে কিনা? আমার না এটা জানা ভীষণ দরকার। একদম সঠিক তথ্যটা আমাকে দিও, নতবা আমার কাছে অনেক কিছু ঘোটালা মনে হয়, আর মানে তার মানুষের চামড়া কিনা সেটাই আমার ভাবতে অসুবিধা হয়। তাই তোমরা এই বিষয়টা যদি মানে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন আমাকে দিতে পারো, তারপরে গিয়ে আমি একটা কথা বলবো। তো দেখেছো তোমরা যে মিনা কিন্তু কখনো বাড়িতে গিয়ে ক্যামেরা অন করে বলো, ক্যামেরা অফ করে বলো, অন করা তো দূরের কথা, অফ করে কখনো এটা বলতে পারিনি যে আমাকে বাড়ির থেকে তাড়াবি, তোর হিম্মত কিভাবে হয়। আমার এখানে এটা আমার বাপের বাড়ি, এখানে আমারও সমান ভাগ আছে, তোরও যেমন ভাগ আছে, আমারও তেমনি সমান ভাগ আছে। তুই আমাকে গায়ে হাত তুলবি কিসের জন্য, তুই আমাকে তাড়িয়ে দিবি কিসের জন্য? এই বুকের পাটাটা কিন্তু মিনার ছিল না, যেটা থাকাটা জরুরি ছিল। আজকে যদি ও ওই ফাইট করে থাকতে পারতো যে আমাকে তাড়াবি না, উল্টে যেরকমটা বলেছিল যে নোরা হাতে নিয়েছিল সেলফ ডিফেন্সের জন্য শ্বশুরবাড়িতে, যেটা মিনাই বলেছিল, সেই নোরা কিন্তু আরও একবার মিনার নিজের জন্য বাপের বাড়িতেও তোলা উচিত ছিল। হ্যাঁ, বাপের বাড়িতেও নোরা তুলে ওই দাদার মুখটা থেতো করে দেওয়া দরকার ছিল। যখন কিনা বলেছে যে বাড়ির থেকে বেরিয়ে যা, তুই যদি তাকে ছাড়তে না পারিস তার সাথেই চলে যাবি, আর নতুবা শ্বশুর বাড়িতে যাবি, ঠিক আছে? মিনা কি বলেছিল? মিনা বলেছিল যে আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কীরকম দাদা হলে পরে সব কিছু জানার পরেও কি বলেছে যে ওই বাড়িতে চলে যাবি। মিনার ফোকলার সাথে যাওয়াটা যে কত বড় ভুল ডিসিশন ছিল সেটা আমার বা তোমাদের বুঝে কাজ নেই, সেটা ও নিজে হাড়ে হাড়ে বুঝতে পারছে। তো এখানটায় কাদের সঙ্গ দেওয়া উচিত ছিল? ওর পরিবারের লোকজনের সঙ্গ দেওয়া উচিত ছিল, তো ওরা সঙ্গ দেয়নি। তাহলে খুব স্বাভাবিকভাবে ভুল পথে যাওয়াটা খুব একেবারে নর্মাল ছিল, আর ওর দ্বিতীয়বার সর্বনাশ হওয়াটাও নর্মাল ছিল, তাই না? তো যাই হোক, এটাই বলছিলাম যে সম্পত্তির ভাগ চেয়ে বুক চাপড়ে বুক পিটিয়ে লড়াই সবাই করতে পারে না, আর যে করে তার জোর আছে মনে। এবার এই বুক চাপড়ে নিজের সম্পত্তির জন্য লড়াই করা বা ভাগ চাওয়া, এটা কতটা ন্যায্য, এটা নিয়ে আগামী ভিডিও আসছে, ঠিক আছে? মানে নেক্সট ভিডিও আসছে। এইবার মিনার ভিডিওতে মিনা টাইটেলে লিখেছে, গতকালকের ভিডিওর কথা বলছি, ঠিক আছে? গতকালকের ভিডিওতে মিনা লিখেছে যে অনেক বছরের সম্পর্ক তো তাই না করতে পারলাম না। আচ্ছা, এটা কার উদ্দেশ্যে বলেছে বা কাদের উদ্দেশ্যে বলেছে? সেটা হচ্ছে এই যে ঈদের যে পরব বা অনুষ্ঠান, সেটার পরিপ্রেক্ষিতে বলেছে যে যেই টোটো কাকুর আর কি, যে কাকুর টোটোতে যায়, সেই কাকুর বাড়িতে আর কি ঈদের অনুষ্ঠান চলছে। তারা হচ্ছে জাতিতে মুসলিম, ধর্মে মুসলিম। তো এরকম মানে দুই বাড়িতে নিমন্ত্রণ ছিল। এক কাকুর বাড়িতে যাওয়া দেখিয়েছে, আরেক বান্ধবীর বাড়িতে, সেটা আমাদেরকে দেখায়নি। যাই হোক, নাই দেখাতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো প্রথমে মিনা বলল যে এই ঈদের আসলে পরে, ঈদ আসলে পরে, শবে বরাত আসলে পরে মিনার খুব ভালো লাগে। আমি ভাবলাম বাহ, খুব একটা ভালো বিষয়, কারণ আমাদের ভারতবর্ষ আমাদেরকে উদার মানবিকতার শিক্ষা দেয়, ঠিক আছে? গণতান্ত্রিক দেশ, এখানে আমরা সর্বধর্ম জাতি নির্বিশেষে সবাইকে আমরা ভালোবাসতে শিখি। তো সেই কারণে আমি ভাবলাম বাহ, মিনার মুখ থেকে একটা ভালো কথা শুনব। তো মিনা ভালো কথাই বলেছে, খারাপ কোনো কথা বলেনি। তো মিনার কাছে ঈদ বা শবে বরাত কেন প্রিয়
সেমাই খেতে পারে, সেমাই বলে তো, সিমই বা সেমাই খেতে পারে, তার জন্য ওর কাছে এই ঈদ আর শবে বরাত ভালো লাগে। এটা ওর বাচ্চা মনের পরিচয়, এটা হচ্ছে ওর যে মনটা যে বাচ্চা বা ও যে আদৌ বয়সে বাচ্চা সেটার পরিচয়, তাই না? কিছু খেতে পারবো বলে সেই অনুষ্ঠানটা আমার ভালো লাগে, আমি শুনে হাসছিলাম। তো যাই হোক, এটাও মানে কন্ট্রোভার্সির মধ্যে পড়ে না, কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে পড়ে না। যেটা পড়ে সেটা হচ্ছে যেখানটায় মিনা ভালোবেসে গেছে, কি ভালোবেসে গেছে, সিমাই খেতে পারবে, লাচ্ছা সিমাই, তাই তো বলে, প্লেন সিমাই, এই সমস্ত খেতে পারবে সেই কারণে গেছে। অথচ টাইটেলে কি লিখেছে? টাইটেলে লিখেছে অনেক বছরের সম্পর্ক, তো তাই না করতে পারলাম না। আমরা কখন এই কথাটা ব্যবহার করি? যখন আমাদের কোনো অসুবিধা থাকে বা ইচ্ছা থাকে না, কিন্তু আমাদের একটা দায় দায়িত্ব পালন করতে হয়, তখন আমরা এই কথাটা বলি। তারপরেও আমরা এই কথাটা কখন বলি? ঘরের মধ্যে বলি, যাতে করে পাঁচকান না হয়। নতবা পাঁচকান হলে পরে যার বাড়িতে আমরা গেছি তার খারাপ লাগতে পারে, বাবা যে এত কষ্ট করে আমাদের বাড়িতে এসছে, বা তার এত দাম বা এত ঘ্যাম, এত অহংকার যে এরকম কথা বলছে। অথচ মিনা ভালো খেতে পারবে, মানে ওই সিমাই টিমাই খেতে পারবে, তার জন্য গেছে। অথচ কি বলছে? যে না করতে পারলাম না, আর সেটাও সোশ্যাল মিডিয়াতে বলছে। ঈদ বা শবে বরাত তার কাছে কেন প্রিয় সেটা বাচ্চা মনের পরিচয়, যে সেমাই খেতে পারবে এটা তাও মানা যায়, কিন্তু এই যে না করতে পারলাম না, এটা বাচ্চা মনের পরিচয় না, এটা নিজেকে অতিরিক্ত সেলিব্রিটি মনে করার পরিচয়। বুঝতে পেরেছো তো? অনেক বড় মাপের সেলিব্রিটি মনে হচ্ছে যেন চারিদিকে ওর অনেক কাজ, দেশে বিদেশে মিটিং করে বেড়ায়। হ্যাঁ, আজকে এক ফ্লাইট থেকে নামে তো কালকে আরেক ফ্লাইটে করে মিটিং সারতে চলে যায়, তাই মানে ও ভীষণ পরিমাণে বিজি, তার জন্য ও হচ্ছে তোমার না করতে পারলো না, বিশাল ব্যস্ততার মাঝখানে ও না করতে পারলো না, গিয়ে নিমন্ত্রণ রক্ষা করলো, তাই না? আমরা সামাজিক জীব, আমাদেরকে মুখ খুলতে গেলে না, সমাজে মুখ খুলতে গেলে অনেক আগুপিছু ভাবতে হয়। আর সেখানে মিনার মানে কাজ করতে গিয়েই আগুপিছু ভাবলো না, আর সেখানটায় মুখ খুলতে গিয়ে আগুপিছু ভাববে। তো যাই হোক, মানে টাইটেলে লেখার জন্য, ভিডিওতে ভিউজ আনার জন্য এই যে ওর এই যে কথা, তাতে কারো খারাপ লাগলো কি না এটা ওর দেখার প্রয়োজন নেই, তাই না? এগুলো দেখার প্রয়োজন নেই। আর দুদিন জিমে গিয়ে ফেস এক্সারসাইজ করে একটুখানি মুখটা একটু লাগছিল যে হ্যাঁ একটু মানে ওয়েটটা লস করেছে, আবার যেই কেসেই আমি বলেছিলাম না যে যেই উদ্যোগ নিয়ে যাচ্ছে সেই উদ্যোগ মেনটেন করতে পারেনি। আর আমার মনে হয় ওকে হয়তো জিম থেকে বের করে দিয়েছে, কারণ এই সমস্ত কিছু হয়েছে তো, জিম যে আর কি সেন্টার, সেটারও বদনাম হয়ে গেছে, তাই মনে হয় ওকে বের করে দিয়েছে, জানো তো? আমার এটা মনে হচ্ছে, যেমন কিনা ওই ফ্ল্যাটের পরিস্থিতি হয়েছিল ঠিক এখানেও সেরকম। এইবার আমি মিনাকে বলতে চাই, প্লাস আমার ভিউয়ার্সদেরকেও বলতে চাই যে দেখো, মিনা যখন, গতকালকের ভিডিওর কথা বলছি, ঠিক আছে, মিনা যখন বাপের বাড়িতে গেল তখন মিনার মা গেটটা খুলে নর্মালি চলে যাচ্ছিল, ওর হাতে একটা স্প্রাইটের বোতল ছিল মিনার হাতে, তো সেটা নিয়ে চলে যাচ্ছিল। তারপরে ওর মায়ের প্রোডাক্টগুলো যখন হাতে দিল তখন মিনার মায়ের মুখে হাসি ফুটলো, মানে দে তারপরে হাসবো, তোকে বরণ করে ঘরে ঢোকাবো, এরকম একটা আবভাব। কেন বলছি? ওর মায়ের প্রোডাক্ট তো মিনার ফ্ল্যাটের অ্যাড্রেসে কেন আসবে? ওর মায়ের প্রোডাক্ট মিনার ফ্ল্যাটের অ্যাড্রেসে কেন আসবে? কারণ পয়সাটা তো মিনা দেবে, খুব স্বাভাবিক। ওর মায়ের প্রোডাক্ট ওর মায়ের বাড়িতে ঠিকানায় আসবে, ওর বাপের বাড়ির ঠিকানায় আসবে। ওর ফ্ল্যাট তো নিয়েছে কয়দিন হলো, তাহলে ওখানে কেন আসছে? কারণ পয়সাটা মিনা গুনছে, আর যেই পয়সার পরিবর্তে প্রোডাক্টটা মায়ের হাতে তুলে দিল, মায়েরও 32 পাটি বেরিয়ে গেল। এই সম্পর্ক শুধু পয়সার সম্পর্ক হয়। বাপ মা যে এত স্বার্থপর হতে পারে, মিনার বাবা মাকে না দেখলে বুঝতাম না গো, মিনার বাবা মাকে না দেখলে বুঝতেই পারতাম না সম্পর্ক কতখানি স্বার্থপর হতে পারে, স্বার্থময় হতে পারে। আচ্ছা, একটা কথা মিনা কিন্তু বলেছে যে প্রোডাক্ট দিতে এসেছিল সে কিন্তু গেটের কাছে প্রোডাক্ট দিয়ে চলে গেছে, আর মিনা সেই প্রোডাক্ট আনতে নিচে গিয়েছিল। এখানটায় কিন্তু আমি যে বিষয়টা বলেছিলাম যে মিনা যেই ফ্ল্যাটে থাকে সেখানকার সিকিউরিটি ব্যবস্থা যে খুব টাইট, সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। এর আগেও মিনা আর তার মা ফ্ল্যাটে ঢুকতে দেরি করছিল বলে ওখানকার যে গার্ড আছে বা দারোয়ান আছে,
সে কিন্তু গেট বন্ধ করে দিচ্ছিল ফ্ল্যাটের, আশা করছি তোমাদের মনে আছে। তো সেখানে আশা করি যে এই যে র্যান্ডামলি যে কেউ এসে মিনার সঙ্গে থাকবে বা রাত কাটাবে, এটা হওয়া কিন্তু মানে প্রায় অসম্ভবের কাছাকাছি, প্রায় অসম্ভবের কাছাকাছি, ঠিক আছে। এরপরে কি হচ্ছে না হচ্ছে, কাকে কি পরিচয় দিয়ে ঢুকাচ্ছে না ঢুকাচ্ছে, সেটা ভাই আয়ত্তের বাইরে। কারণ ফোকলাকে ঢুকিয়েছিল আমার যতদূর মনে হয়, এই যে এখন যে দেখছি বিয়ে ঠিয়ে হয়ে গেছে বলছে, তাহলে নিশ্চয়ই স্বামী পরিচয় দিয়েই ঢুকিয়েছিল, নতুবা একটা যেখানটায় কিনা কড়া সিকিউরিটি থাকে সেখানে নির্দিষ্ট একটা মানে সামাজিক পরিচয় না থাকলে পরে ওইভাবে ঢুকতে দেবে না। একটা মেয়ে একা ফ্ল্যাটে থাকবে আর যে কোনো ছেলে এসে ঢুকে পড়বে, সেটা সম্ভব নয়, ঠিক আছে। তো এই গেল মিনার কথা। এইবার বৌদির কাছে আসি। বৌদি আজকে অনেক দিন পরে একটা মোমো 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 খাওয়ার ভিডিও দিয়েছে, মোমো বানানোর ভিডিও দিয়েছে। বৌদির A to Z সব HEALTHY, হেলদি। বৌদির সব কিছু হচ্ছে হেলদি, এটা কিন্তু হেলদি। বৌদির ঝাল ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে। বৌদি খুব ঝাল খেতে ভালোবাসে, ভীষণ পরিমাণে ঝাল খেতে ভালোবাসে। তো বৌদি একটা ভিডিও বানিয়েছে, হেলদি ভিডিও বানিয়েছে, সুজি দিয়ে মোমোর ভিডিও বানিয়েছে, খুব ভালো কথা। ভিডিওটা আজকে এতদিন পর কেন পোস্ট হলো? ভিডিওটা তো করেছে 4 দিন আগে। আমাকে একজন কমেন্ট করেছে যে বৌদি ভিডিও দিয়ে আবার ডিলিট করে দিয়েছে। মানে সবসময় যে বলি যে অ্যাক্টিভ থাকা সম্ভব নয়, তাই বৌদি 4 দিন পরে ভিডিওটার মধ্যে এডিট ফেডিট মেরে তারপরে ভিডিওটাকে 4 দিন পরে আবার পাবলিক করেছে। আর যখন মোমো খাচ্ছিল তখন একেবারে ক্লোজ শট নিয়ে তারপরে মোমোটা খাচ্ছিল। পেছনে একটা কাভার দেখা যাচ্ছিল যেখানে কিনা ওপেন জামা কাপড় রাখা রয়েছে। বৌদি আবার কোথায় ঢু মারতে গেছে, মোমো নিয়ে মোমো নিয়ে হামি খেতে গেছে, ভগবান জানে। মোমো নিয়ে হামি খেতে কোথায় গেছে সেটা তো ভগবানই জানে, তাই না? তো যাই হোক, এরা হামি চামি সব কিছু খেয়ে বেড়াক। মানে কি বলবো, ওদিকে মিনা মোমো কিনে খাচ্ছে, এদিকে বৌদি মোমো বানিয়ে খাচ্ছে, মানে দুইজনই মোমো খাচ্ছে। বুঝতে পেরেছ? কিছু মাথায় ঢুকছে? তুই খাবি তো আমিও খাবো, তুই কিনে খাবি আমি বানিয়ে খাবো, তোর সাথে আমার কতখানি ফারাক সেটা পাবলিক দেখুক বুঝুক, তাই না? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ওল্ড ইজ গোল্ড, পুরনোকে ভুলে গেলে চলবে না, হাওয়া তো দিতে থাকতে হবে, তাই না? আর অবশ্যই লজিক ওয়াইজ। চলো টাটা, গুড নাইট।